প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন ইভ্যালি ২১ রাতের আলোচনা আমরা সমসাময়িক বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আমরা সকলেই জানি শোকাবহ আগস্ট মাস। আমরা পুরো জাতির শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের। আমরা সকলেই জানি ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমেই ১৫ই আগস্ট হত্যা করা হয় মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের। সেই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং ঘৃণা ভরে তাদেরকে আমরা কার জানাই এবং তার সাথে সাথে আমরা শ্রদ্ধা ভরে ২১ পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। এবং আজকের অনুষ্ঠানের আলোচনার বিষয়বস্তু রয়েছে বঙ্গবন্ধু, সংবিধান ও ৪ মূলনীতি। আমরা সকলেই জানি সংবিধান একটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি এবং যার বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই সংবিধানের ৪ মূলনীতি, যেটি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা নিয়ে ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় এবং ইতিহাসের সবচেয়ে কম সময়ে বাংলাদেশের সংবিধান বঙ্গবন্ধুর হাত ধরে রচিত হয়, যেখানে ভারতের লেগেছিল প্রায় ৩ বছর, পাকিস্তানের ৯ বছর এবং বঙ্গবন্ধুর হাত ধরে মাত্র ৯ মাসে বাংলাদেশের সংবিধান রচিত হয়, যার ৪টি মূলনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যদিও সেই ৪ মূলনীতিতেও হায়নারা আঘাত হানে। আমরা সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক abnews24.com। আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আরও সংযুক্ত আছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা শুরু করব অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, তার কাছ থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা এবং আলোচনা শুরু করতে চেয়ে আমাদের যে বিষয়বস্তু রয়েছে আপনি ইতিমধ্যেই জেনেছেন, বঙ্গবন্ধু, সংবিধান ও ৪ মূলনীতি। সেই জায়গাটা দিয়ে যদি আজকে আলোচনা শুরু করেন। ধন্যবাদ আপনাকে। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ ৭৫ শাহাদত বরণকারী সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে প্রথমেই বলতে চাই, আপনি যথার্থই বলেছেন, হায়নারা অনেক কিছু ধ্বংস করে ফেলেছে। আমার মানচিত্রকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে এবং তারই ফলশ্রুতিতে রেডিও বাংলাদেশকে তারা বাংলাদেশ বেতার করেছিল, তারা পাকিস্তান জিন্দাবাদের মতো বাংলাদেশ জিন্দাবাদ করেছিল এবং আমাদেরকে রক্তাক্ত করার মতোই বঙ্গবন্ধুকে যেমন রক্তাক্ত করেছে, বাংলাদেশের সংবিধানকেও তারা রক্তাক্ত করেছে। আপনি জানেন, বিসমিল্লাহ বিলে শুরু করে যেটা ধর্মনিরপেক্ষতা, আপনি জানেন যে আমার ধর্মে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার কাছে। আমার ধর্ম যদি সেই কথা বলে, তাহলে সেই ক্ষেত্রে আমার যে দেশের রাষ্ট্রপ্রধান, যিনি এই দেশ, যার জন্ম না হলে এই বাংলাদেশ হতো না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি যথার্থই বলেছেন, ৯ মাসে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছিলাম তার জন্যই, আর ৯ বছর লেগেছিল ভিয়েতনামের, আপনারা তাও জানেন। আর এই সংবিধানটিও মাত্র ৯ মাসে ৪ঠা নভেম্বর ১৯৭২ এটা সম্পন্ন হয়। যদিও আপনি যেটা বলছিলেন ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে এটার কার্যক্রম শুরু হয় এবং এই সংবিধানটি আমাদের সবার জন্য, এই সংবিধান আমাদের আইনের শাসন দিয়েছে, আমাদের লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি, ৩টা ভাগই এখানে ভাগ করা আছে। অর্থাৎ নির্বাহী, আপনি জানেন যে জুডিশিয়ারি আইন এবং আরেকটা হলো লেজিসলেটিভ, সবই এই সংবিধানের মধ্যে আছে। এই সংবিধান সম্পর্কে যদি বলি, 11টা পার্টস আছে এই সংবিধানে, 11টি অংশ, ১৫৩টা আর্টিকেল আছে, 7টা শিডিউল আছে, 7টা শিডিউল, 11টা অংশ আর 153টা রুল আছে। আমি জাতীয় সংসদ, আমাদের এটার মূল নামকরণ হয়েছিল এই সংবিধানে, এটার নাম পার্লামেন্ট না, এটা হলো জাতীয় সংসদ। এই জাতীয় সংসদ যেখানে ৩০০ জন এখানে নির্বাচিত প্রতিনিধি হবেন, সেই নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন। সেখানে এককভাবে সেন্ট্রালাইজড একটা ক্ষমতা দেওয়া হয়। এটা কিন্তু ওই আগে অন্যান্য জায়গায় কিন্তু MNA, MP এরকম ভাগ পাচ্ছে, আমাদের এটা সেন্ট্রালাইজড, অর্থাৎ MP মেম্বার অফ দ্য পার্লামেন্ট হবে। এই সংবিধানটাকে কারা ধ্বংস করতে চেয়েছিল আমরা তা জানি। ৭৫-এর 15ই আগস্ট, আপনি একটু আগেই বলছিলেন, এই বাংলাদেশটাকে এরা অনেকেই মেনে নিতে পারেনি, তারা পাকিস্তান হিসাবে এটাকে গড়ে তুলতে চেয়েছিল, সেই জন্যই বঙ্গবন্ধুকে তারা হত্যা করে এবং বঙ্গবন্ধুকে
শুধু হত্যা করেই থামে নেই। আপনি জানেন তার পরিবারের ছোট্ট 10 বছরের রাসেলকেও হত্যা করেছে। কেন? ভবিষ্যতে যেন এরা ক্ষমতায় না আসতে পারে। আপনি জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা দেশের বাইরে থাকায় তারা বেঁচে যান। আজকে আমি তো মনে করি যে দেশে এই যে রাজাকার আল বদরদের প্রতিষ্ঠিত করতে পাকিস্তানি চক্ররা কেন করলো আপনি জানেন, একটু আগেই বলছিলাম পাকিস্তান জিন্দাবাদের মতো বাংলাদেশ জিন্দাবাদ, রেডিও বাংলাদেশের মতো বাংলাদেশ বেতার করতে চেয়েছে। তারা জঙ্গিবাদ উত্থানের জন্য তারা এই যে আমাদের দেশে ইন্ডেমনিটি অধ্যাদেশ করবে। আমি তো খুনি তাকেই বলবো, আপনি যদি কাউকে সহযোগিতা করেন, একটা চোরকে, একটা ডাকাতকে, আপনিও ডাকাত বা চোর। যাদেরকে আমার দেশের এই ব্যক্তিরা মোস্তাক জিয়া চক্র তারা কি করলো, আমার দেশে ইন্ডেমনিটি অধ্যাদেশ করলো। কেন? যারা খুনি তাদের বিচার করা যাবে না। কোন ধরনের একটা বিচার? আবার তাদেরকে কি করলো, পুরস্কৃত করা হলো। হ্যাঁ, পুরস্কৃত করার এই যে জিনিসগুলো, এগুলোতে আমি মনে করি যে আসলে বিচার কার্য আমার সংবিধানে তো বলে দেয় যে ব্যক্তিটি যে কোনো অন্যায়ের সহযোগী সে অবশ্যই একজন অন্যায়কারী। আমি মনে করি এই যে দুজনের নাম উচ্চারণ করলাম, মরণোত্তর এদের বিচার হওয়া উচিত। আর এই যে সংবিধানের 4টি মূলনীতি, গণতন্ত্র, আজকে গণতন্ত্র আছে বলেই আপনি আজকে টক শোতে বিরোধী দল অনেক কথা বলতে পারে। তারা বলে যে বাংলাদেশে এখন অর্থনৈতিক দুরবস্থা। মঙ্গা নাম করে একটা শব্দ আমরা শুনেছিলাম কুড়িগ্রামে, এখন আছে? নাই। করোনা যখন টিকা থাকে না বলে টিকা নাই, আর এখন টিকা উপচে পড়ছে, মানুষের উপচে পড়ছে, বলে এত মানুষ কেন আসে? এই হলো তাদের মুখের আচরণ। মাননীয় প্রধানমন্ত্রী ব্লুমবার্গের রিপোর্টে 20তম অবস্থান ওয়ার্ডের মধ্যে ব্যবস্থাপনায়। আমি তো মনে করি উনি আরো সামনে চলে আসবেন, কারণ হলো যে উনি আজকের যে পর্যায়ে আমরা করোনা মোকাবেলায় দেখতে পাচ্ছি এবং অর্থনৈতিকভাবে উনি যে গণতন্ত্র দিয়েছেন বলেই আমরা টকশোতে কথা শুনি, তাদের বক্তব্য শুনি। এটা যেমন আজকে উনি সোশ্যালিজমের যে কথাটা তখন আমার গঠনতন্ত্রে ছিল, মাননীয় প্রধানমন্ত্রী আজকে কি করছেন? লক্ষ কোটি টাকা প্রণোদনা দিচ্ছেন কাদের? যারা খেটে খাওয়া মানুষ, 333-তে খাবার দিচ্ছেন। এটাও আমি সমাজতন্ত্রের একটা অংশ হিসেবে দেখি। কারণ হলো এই ধরনের মানুষকে লক্ষ কোটি টাকা প্রণোদনা দেওয়া, এটাই সংবিধানেরই অংশ, উনি যেটাকে পালন করছেন। আর ধর্মনিরপেক্ষতা, আমার মাননীয় প্রধানমন্ত্রীর মতো বোধহয় ধর্মীয় ব্যক্তি যিনি 5টায় উঠে নামাজ পড়ে তিনি কোরআন তেলাওয়াত করেন, এ দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে আমি তো মনে করি যে উনার মতো বিশ্বের আর কোনো দেশে এটা খুঁজে পাওয়া যাবে না। তিনি প্রত্যেকটা মানুষের জন্য কাজ করছেন। এই সংবিধানকে রক্ষা করার জন্য পার্লামেন্টের অধিবেশন 60 দিন পর পর যেটা হওয়ার কথা নিয়মিত সেটা হচ্ছে। এবং আমি ওনাকে আরেকটা জিনিসে ধন্যবাদ জানাই যে আমরা আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস আছে সংবিধানে যেটা বলেছে, প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, সব কিছু কিন্তু আজকে আমি শুধু একজন চিকিৎসক হিসেবে বলবো, স্বাস্থ্য ক্ষেত্রে বঙ্গবন্ধু, আপনি জানেন যে ওই সময় আমাদের 2য় শ্রেণীতে ছিলাম আমরা ডাক্তাররা, উনি কিন্তু 1ম শ্রেণীতে উন্নীত করেন। উনি প্রথম ব্যক্তি যিনি টি হোসেন স্যারের মতো আমার একজন চিকিৎসককে ডিজি বানালেন, সেক্রেটারি বানালেন। অর্থাৎ উনি চান যে এই স্বাস্থ্য ক্ষেত্রে যিনি দেখতে পারেন উনি একজন চিকিৎসক হলে ভালো হয়। উনি জানতেন একজন কৃষিবিদ যিনি কৃষি জানেন, তিনি একজন শিল্পের সাথে যারা জড়িত, যিনি একজন শিক্ষাবিদ, তিনি শিক্ষা জানবেন। এই জিনিসটা বোধহয় আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীও মেনটেন করার চেষ্টা করছেন। এবং আমরা আলটিমেটলি একটা পর্যায়ে এসেছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে স্বাস্থ্যের ক্ষেত্রে যদি সত্যিকার অর্থে বলা যায়, আমার স্বাধীন যখন হয় দেশ তখন $99 পার ক্যাপিটা ইনকাম ছিল, এখন কত? 2270। আমার দেশের রিজার্ভ 2277 না, $2270। ইভেন আমার যে রিজার্ভ $46 বিলিয়ন, ভাবাই যায় না। এবং আজকে সারা বিশ্বে আপনি চিন্তা করেন, ইতালির মতো দেশে তারা বিপর্যয়ের মধ্যে রাষ্ট্রপতি বলে যে আমি আকাশের দিকে তাকাতে চাই কারণ আমাদের আর কিছু করণীয় নাই। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মাথা উঁচু করে আমার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করেছেন, ইনস্টিটিউট করেছেন। এখন সারা দেশে 8টি মেডিকেল কলেজ ছিল আমার স্বাধীনতার সময়, এখন 110টি মেডিকেল কলেজ। আজকে সারা দেশে চিকিৎসকের সংখ্যা 1,10,000। আমরা 710 জন দিয়ে এই দেশ স্বাধীন হয়েছিল, তখন কিন্তু 10% লোক আমরা আত্মাহুতি দিয়েছিলাম। আজকে করোনায় 200 জনের মতো আত্মাহুতি দিয়েছে। আমি মনে করি যে চিকিৎসকরা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে আছেন এবং সবসময় ওনার যে কাজ কর্মে সব ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। আমি শুধু মনে করি যে এই আরেকটা বিষয় আমি বলে দিই, ধর্ম নিরপেক্ষতার কথা আমরা বলেছিলাম।
সমাজতন্ত্রের কথা বলেছিলাম, আমরা জাতীয়তাবাদ, জি বাঙালি, বাংলাদেশি হিসাবে এই যে সারা বিশ্বে, আমি একটা কথা শুধু বলে যাই, যখন বাংলাদেশের পতাকা আমি সারা বিশ্বে উঠতে দেখি, যখন অলিম্পিকেও আমার দেশের ছেলেরা জাতীয় পতাকা তুলে ধরে, যখন আজ ক্রিকেটে আমার দেশের ক্রিকেটাররা অনেকের চেয়ে টপ লেভেলে যায়, তখন মনে হয় যে যখন বোধহয় অস্ট্রেলিয়ার হোয়াটমার বলছিল এ কোন দেশ, এদের সাথে কি খেলবো, আজকে তাদেরকে হোয়াইট ওয়াশ করার ক্ষমতা ওই বাংলাদেশের হয়েছে। জি মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক কিছু দেখিয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন, জি। এবং জাতীয়তা, ধর্মনিরপেক্ষতা এবং যার যার ধর্ম তার তার কাছে, এটা যদি আমরা এগিয়ে নিতে পারি, সমাজতন্ত্র বলতে কোনো বিশেষ দেশ নয়, এ দেশের প্রত্যেকটা মানুষ যেন সমান অধিকার পায়, সবাই যেন খেতে পায়, আবার যেন মহঙ্গায় না আসে। এই দেশেরই মানুষ 560টা মসজিদ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক মডেল উপজেলায়, মসজিদ আপনি করেছেন জি দেখেছেন। হুম হুম এবং দেখেন বাড়ি ঘর, যারা বিধবা তাদের ভাতা দিচ্ছেন, হুম হুম, উনি গরিব যারা তাদেরকে, অসহায় যারা তাদেরকে ঘর দিচ্ছেন, জি যারা খেতে পারে না ট্রিপল থ্রিতে খাবার দিচ্ছেন। এই সংবিধান রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যে দক্ষতা, যেভাবে উনি এগিয়ে যাচ্ছেন, আমি মনে করি বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আমাদের উচিত যারা যেখানেই থাকি না কেন, তা জাতির জনকের শিক্ষা ভাবনা, স্বাস্থ্য ভাবনা, বিজ্ঞান ভাবনা সহ জি কৃষি ভাবনা যা যা ছিল, তার মাননীয় আদর্শ প্রধানমন্ত্রী অনুযায়ী একের পর একটা এগিয়ে বাস্তবায়নের যাওয়া চেষ্টা জি করছে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলেই শক্তিশালী করবে জি বঙ্গবন্ধুর ধন্যবাদ স্যার স্বপ্নের আপনাকে সোনার বাংলা গড়ে তোলা সম্ভব হবে। জি আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটু স্টুডিওতে সুভাষ সিংহ রায়ের কাছে ফিরতে চাই। জনাব সুভাষ সিংহ রায়, আপনি শুনছিলেন আমাদের যে আজকে বিষয়বস্তু রয়েছে বঙ্গবন্ধু সংবিধান ও 4 মূলনীতি। আসলে তার অবদান, বা যেটি স্যার বলছিলেন যে যার জন্ম না হলে বাংলাদেশই হতো না, এবং এত অল্প সময়ে একটি দেশকে পরিপূর্ণতা দিয়ে গেছেন যিনি, যিনি একটি ছোট্ট অনুষ্ঠানে আসলে সেটি বলে শেষ করা যাবে না, সেই জায়গাটা একটু আলোচনা শুনতে চাইব। বঙ্গবন্ধু জোট নিরপেক্ষ সম্মেলনে বক্তৃতা দিতে যে বলেছিলেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। শোষিত নিপীড়িত মানুষ সকলেই যারা বঙ্গবন্ধুকে জেনেছেন, তারা বঙ্গবন্ধুকে সারা জীবন ভালোবাসবেন। আর বঙ্গবন্ধুর নামটি হচ্ছে অমর, অব্যয়, অক্ষয়। এবং সবচেয়ে চমৎকার করে একটি লাইনে কিন্তু কবি মোহাম্মদ রফিক কিন্তু উল্লেখ করেছেন। তার একটা কবিতা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর লিখেছিলেন, ভাগ্য বিষয়ক। তার শেষ লাইনটি হচ্ছে, বাঙালির শুদ্ধ নাম শেখ মুজিবুর রহমান। তা আজকের তার এই দিনে আমার মনে পড়ছে ডেভিড ফ্রস্টের সাথে বঙ্গবন্ধুর সেই অসাধারণ সাক্ষাৎকারের ওই ছোট্ট জায়গাটি 1972 সালে 18 জানুয়ারিতে তিনি ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্টকে সাক্ষাৎকার দিয়েছিলেন। যদি ইতিহাসের দিকে একটু তাকায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই নেতা যিনি তার 36 বছরের রাজনৈতিক জীবনের, অর্থাৎ 13,460 দিন তার রাজনৈতিক জীবন, সেই জীবনের তিনি 40% সময় জেলে কাটিয়েছেন। তার রাজনৈতিক জীবনের 48% সময় তিনি পথে প্রান্তরে, এ প্রান্ত থেকে প্রান্ত বাংলার মানুষকে সংগঠিত করেছেন। আর মাত্র 12% সময় তিনি তার নিজেকে দিয়েছেন, পরিবারকে দিয়েছেন। আমি যে জায়গা শুরু করেছিলাম, ডেভিড ফ্রস্ট জিজ্ঞেস করলেন, তার আগে একটু বলে রাখি, 8ই জানুয়ারি যখন 1972 সালে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আসলেন, তখনই বঙ্গবন্ধুর সাক্ষাৎকার নিতে চেয়েছিলেন ডেভিড ফ্রস্ট। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, আপনি আমার দেশে আসেন, আমি আপনার সাক্ষাৎকার দিব, এবং যতক্ষণ আপনি চান ততক্ষণই দিব। এই সাক্ষাৎকার আজকের বাংলাদেশের নাগরিকরা, পৃথিবীতে যারা বসবাস করছেন, ইউটিউবের কল্যাণে পুরো ভাষণটাই, সাক্ষাৎকারটি দেখতে পাচ্ছেন, জানতে পারছেন। তো ওই ভাষণে এক জায়গায় বঙ্গবন্ধু, সাক্ষাৎকারে বঙ্গবন্ধু এক জায়গায় বলছেন যে মানুষকে হত্যা করা যায়, কিন্তু তার দেহকে বিনষ্ট করা যায়, দেহ অবসান হয়, কিন্তু তার আত্মা বিনষ্ট করা যায় না। বঙ্গবন্ধু আমাদের চোখের সামনে নাই, বঙ্গবন্ধু বেঁচে নাই, কিন্তু তার আত্মা, তার দর্শন, তার রেখে যাওয়া আদর্শ,
তাকে কেউ কোনোদিন বিনষ্ট করতে পারবে না, এবং পারেনি। অপচেষ্টা প্রচুর হয়েছে। মাত্র 55 বছর 4 মাস 29 দিন তিনি বেঁচে ছিলেন। মাত্র 1314 দিন রাষ্ট্র ক্ষমতা ছিলেন। আজকে 15 আগস্টে আপনার এই অনুষ্ঠানে আমি খুব স্পষ্ট করে বলি যে তিনি এই বাঙালি জাতির জন্য কি না দিয়ে গেছেন। আপনি সংবিধান নিয়ে কথা বলছিলেন, আপনার নিশ্চয় মনে আছে সেই সংবিধানটি বঙ্গবন্ধু, চিন্তা করে দেখুন, 288 দিন তিনি পাকিস্তানের কারাগারে ছিলেন। 1972 সালে 10ই জানুয়ারি বাংলাদেশে ফিরে এসে মাত্র 355 দিনের মাথায় কিন্তু তিনি সংবিধান দিয়েছেন। এবং যে তথ্যটি আপনি একেবারে প্রারম্ভিক কথার সময় আপনি এই তথ্যটি দিয়েছেন। এবং ভারত বাংলা তাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজন করেছে 1977 সালে, আর বাংলাদেশ তার প্রথম সংবিধানেই একেবারে শুরু থেকেই। ধর্মনিরপেক্ষতা সংযোজন করেছে। আপনি খেয়াল করে দেখবেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স, সাউথ এশিয়া সেন্টার এবং বাংলাদেশের দূতাবাস, যুক্তরাজ্যে অবস্থিত দূতাবাস যৌথভাবে একটি ওয়েবিনার করেছিল বঙ্গবন্ধুর জন্মদিনের উপলক্ষে। সেখানে ডক্টর অমর্ত্য সেন প্রধান অতিথি ছিলেন, আর বাংলাদেশ থেকে বক্তৃতা যুক্ত হয়েছিলেন প্রফেসর রেভান সোহান। এবং অমর্ত্য সেন তার বক্তৃতায় বঙ্গবন্ধুকে শুধুমাত্র বঙ্গবন্ধু বলেই কিন্তু থেমে থাকেননি, তিনি বলেছেন তিনি বিশ্বের বন্ধু, তিনি বিশ্ববন্ধু। আর তিনি চমৎকার করে যে কথাটি বলেছেন, সাবকন্টিনেন্ট ক্যান লার্ন ফ্রম বঙ্গবন্ধুস আইডিয়া অফ সেকুলারিজম, সেটা বঙ্গবন্ধুর সংবিধানের যে ধর্মনিরপেক্ষতা সংযোজন এবং তার পরবর্তীতে তার যে বিস্তার, সেটা দেখে স্পষ্ট করে বোঝা যায়। আমি যে কথাটি খুব স্পষ্ট করে একটু বলতে চাই যে কারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। একটা টকশোর ভিতরে সময় খুব বেশি পাওয়া যায় না, অর্থাৎ ছোট ছোট করে কথাগুলো বলতে হয়। আব্দুল লতিফ খতিব, সংক্ষেপে বলা AL খতিব, তিনি একজন খুব উঁচুমানের সাংবাদিক ছিলেন। তিনি কিন্তু বাঙালি ছিলেন না, বাংলাদেশে কয়েক বছর ছিলেন। আচ্ছা আচ্ছা। তিনি একটি বই লিখেছেন, হু কিল্ড মুজিব, এবং সেই বইটির ইংরেজি অনুবাদের বেশ কয়েক বছর পরে বাংলায় অনুবাদ করে বের হয়। সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন পাতায় পাতায় যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পিছনে ষড়যন্ত্র কারা কারা করেছেন। জিয়াউর রহমান যে এই হত্যাকাণ্ডের সাথে সম্পূর্ণভাবে যুক্ত, তিনি তার যুক্তিগুলো ওখানে, তথ্যগুলো উপস্থাপন করেছেন। আচ্ছা আচ্ছা। এবং এই বইয়ের কিন্তু বাংলায় অনুবাদ যেটা বেরিয়েছে, সেটার ভূমিকা লিখেছেন কবি সুভাষ মুখোপাধ্যায়, আর আরেকজন লিখেছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসান। সোহরাব হাসান তার ভূমিকায় উল্লেখ করেছেন ওই জায়গাটি, অর্থনীতিবিদ যিনি বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রথম সদস্য ছিলেন অধ্যাপক মোশাররফ হোসেন। অধ্যাপক মোশাররফ হোসেন থার্ড ওয়ার্ল্ডের একটি সেমিনারে পাকিস্তানে গিয়েছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কয়েক মাস আগে। তার খুবই নিকট আত্মীয় তখন পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন। ওই আত্মীয়তার সূত্র ধরে তাকে বাড়িতে দাওয়াত করেছিলেন এবং কয়েকজন বিশিষ্ট নাগরিক পাকিস্তানের সেখানে আমন্ত্রিত হয়েছিলেন। ওই আমন্ত্রিতদের একজন অধ্যাপক মোশাররফ হোসেনকে জিজ্ঞেস করছেন যে আপনাদের বাংলাদেশ কবে পাকিস্তানের প্রদেশ হচ্ছে। আমি কোড আনকোড বলছি, আপনি দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা হু কিল্ড মুজিব এই বইয়ের ভূমিকা দেখলেই এটা স্পষ্ট করে দেখতে পারবেন। তখন অধ্যাপক মোশাররফ হোসেন বলছেন যে বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র, অনেক রক্তের বিনিময়ে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই জাতির নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন তিনি বলছেন না,
ওনাকেই তো কিছুদিনের মধ্যে মেরে ফেলা হবে। তাহলে কথাগুলো খেয়াল করে দেখুন, পরিকল্পনার যে আগে এই থেকে পরিকল্পনা এবং এই যে ষড়যন্ত্র যে আগে ষড়যন্ত্রের থেকেই জাল হচ্ছে। জাতীয় আন্তর্জাতিকভাবে কত দূর বিস্তৃত ছিল, এল খতিব তার বইয়ের মধ্যে উল্লেখ করেছেন। আচ্ছা আচ্ছা এইবার মাত্র 2-3 দিন আগে একটি বই বেরিয়েছে, আমি শুধু এইটা দর্শকদের সামনে একটু উপস্থাপন করতে চাই, জি। দেখাতে চাই। 15 আগস্টের হত্যাকাণ্ড, প্রবাসে বঙ্গবন্ধুর 2 কন্যার দুঃসহ দিন, প্রথমা প্রকাশনী বের করেছে। জি এবং শরাফ আহমেদ, তিনি প্রবাসে থাকেন, প্রবাসী, তিনি সমস্ত ঘটনা তথ্যগুলো তথ্য এখানে উপস্থাপন করে উপস্থাপন ডকুমেন্ট দিয়ে করেছে। দেখিয়েছেন। জি আমি শেষ করছি ওই জায়গায়, জি এই যে বঙ্গবন্ধু যখন স্বাধীন দেশে ফিরে আসলেন এবং তার 1314 দিন যে তার সরকার পরিচালনার দায়িত্বে যে ছিলেন, আমি পরবর্তীতে জি নিশ্চয়ই কিছুটা কথা বলার সুযোগ পাব। এবং সেই 1975 সালে 15 আগস্টের মাত্র 6 দিন আগে, হত্যাকাণ্ডের মাত্র 6 দিন আগে, তিনি বাংলাদেশের যে গ্যাস ক্ষেত্র এখন আমাদের মালিকানায়, জি সেই গ্যাস ক্ষেত্রগুলো ছিল ব্রিটিশ কোম্পানি, শেল কোম্পানির অধীনে, তাদের মালিকানায়। সেই 5টি গ্যাস ক্ষেত্রকে বঙ্গবন্ধু মাত্র 17.5 কোটি টাকায় বাংলাদেশের মালিকানায় নিয়েছিলেন, এবং খুব সৃজনশীল কূটনৈতিক দক্ষতা দিয়ে। জি জি কেননা তাদের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, বঙ্গবন্ধু মেয়াদ বৃদ্ধি করেন। নিজেরাই। এবং তার আমরা পরবর্তীতে আপনার তারাই কাছে- এসে প্রস্তাব করেছে, জি আমাদের যাওয়ার খরচটা যদি যন্ত্রপাতি নিয়ে যেতে হয়, জি। তাহলে এটার আমাদের কোম্পানি নিলামে তুলতে হবে, আপনি এটা কিনে নেন। এর প্রেক্ষিতে কিন্তু আমরা এই গ্যাস ক্ষেত্রে মালিক। পেয়েছি। ইনি 1974 সালে সমুদ্র আইন করেছেন, জাতিসংঘ করেছে 1982 সালে। এবং চিন্তা করা যায়, এত দূরদর্শী ছিলেন। বঙ্গবন্ধু অ্যাটমিক এনার্জি কমিশন করছেন, জি আপনার কাছে তখনকার আসবো সময় আমরা কেউ আবার। ভাবতে পেরেছে, চিন্তাও করা যায়নি সেভাবে। চিন্তা করতে পেরেছে? তাই আরো এবং এই যে স্যাটেলাইট, সেই স্যাটেলাইটে কিন্তু বেদবনীয় উপগ্রহ দিয়েই কিন্তু তিনি যাত্রা শুরু করেছেন। জি মানে আপনি যদি বঙ্গবন্ধুর কথা যদি বলতে চান, আপনি সারা রাত ধরে বলে কিন্তু শেষ শেষ করতে করা পারবেন না। যাবে। জি আপনার কাছে আসবো আমরা আবারও দ্বিতীয় ভাগে। আমরা একটু অনেকক্ষণ ধরে আমাদের সাথে সংযুক্ত আছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক, স্কুল অফ এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। জনাব আনোয়ারুল ইসলাম, আপনি শুনছিলেন এই যে আমরা যে আলোচনায় ছিলাম বঙ্গবন্ধু সংবিধান ও যার মূলনীতি, এবং এই যে হায়নারা তাকে হত্যা করেছেন, তার পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছেন, কিন্তু যেটি সুভাষ সিংহ রায় বলছিলেন তার আদর্শকে হত্যা করতে পারেননি, সেটি নিয়েই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার সুযোগ্য কন্যার হাত ধরে। সে জায়গাটা একটু আলোচনা করবেন। ধন্যবাদ। আসলে কোন মানুষকে হত্যা করা সহজ, কিন্তু তার আদর্শ যদি জনগণের কল্যাণের হয়, তাহলে সে আদর্শকে হত্যা করা যায় না। বাংলাদেশ তৎকালীন ভারতের যে একটা অংশ, 1757 সালে সুবে বাংলা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পলাশির প্রান্তরের যুদ্ধে স্বাধীনতা হারায়। তারপর থেকে এই ভূখণ্ডের অনেক দেশপ্রেমিক স্বাধীনতার জন্য চেষ্টা করেছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা অর্জিত হয়। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, উনি 23 বছরের আন্দোলন সংগ্রামের মাধ্যমে সর্বোপরি 1971 সালে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে বিজয় অর্জন করে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এখন যদি বলি এটা কিভাবে সম্ভব হলো, আসলে পলাশী প্রান্তরে যুদ্ধের যেই সংখ্যক কৃষক, শ্রমিক, দর্শক ছিল বা যাদের প্রত্যক্ষ করেছিল, তারা কিন্তু এই যুদ্ধের অংশগ্রহণ করেনি, জয় পরাজয় নিয়ে তারা চিন্তা করে। আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমস্ত জনগণের মধ্যে দেশপ্রেম জাগ্রত করেছেন, জাতীয়তাবাদ জাগ্রত করেছেন, স্বাধীনতার স্পৃহা জাগ্রত করেছেন, সেই স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা তৈরি করেছেন। শুধু তাই নয়, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য যথেষ্ট সুদৃঢ় আত্মবিশ্বাস তৈরি করেছে, যার দরুন 1971 সালের 25শে মার্চ কালো রাত্রি আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত একটি বাহিনী যখন বাংলার জনগণের উপর অতর্কিত হামলা চালায়, বাংলার এই
স্বাধীনতায় উদ্দীপিত, স্বাধীনতা স্পৃহায় উজ্জীবিত জনগণ শূন্য হাতে শুধুমাত্র প্রাণের বিনিময়ে একটি ভূখণ্ড 9 মাসে স্বাধীন করে ফেলেছে। এই যে জনগণের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা জন্ম দিয়েছেন, স্বাধীনতা অর্জনের জন্য ইচ্ছা দিয়েছেন এবং ইচ্ছা বাস্তবায়নের জন্য যথেষ্ট সুদৃঢ় আত্মবিশ্বাস জন্ম দিয়েছেন। এটি হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একমাত্র নেতৃত্বের গুণেই সম্ভব হয়েছে। কাজেই আমরা যদি ইতিহাসের পূর্বে দেখি যে আমাদের অন্যান্য অনেক দেশপ্রেমিক নেতাই চেষ্টা করেছেন, কেন পার্থক্যটা ঘটায় সেটা দেখলে আমরা বুঝতে পারি। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, আমি ইতিহাসবিদ নই, আমি রাজনীতির ছাত্র নই, অথবা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র নই, আমি সায়েন্সের একজন ছাত্র। কাজে একজন সাধারণ নাগরিক হিসাবে আমার দৃষ্টিতে আমি যা দেখতে পাই তাই বিশ্লেষণ করছি। যেমন পাকিস্তান 9 বছর একটি শাসনতন্ত্র দিয়েছে, ইন্ডিয়া 3 বছর, আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর খুবই স্বল্প সময়ে, অর্থাৎ প্রায় 10 মাসের মধ্যে একটি শাসনতন্ত্র বা সংবিধান প্রণয়ন করেছে। যে স্বল্প সময়ে সংবিধান প্রণয়ন করেছেন, এটা যেমন একটা কৃতিত্বপূর্ণ কাজ, তার চেয়ে বড় কৃতিত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের এই সংবিধান এত বেশি জনবান্ধব, যে এইরকম জনবান্ধব সংবিধান পৃথিবীর ইতিহাসে খুব কমই প্রণীত হয়েছে। সাধারণত একটি সংবিধান যারা তৈরি করে তারা হচ্ছে রাষ্ট্র শাসনকারী, আর সেই নীতিমালা বা অনুর ভিত্তি করে যে আইন বা কানুন প্রণয়ন হবে সেটা প্রয়োগ হয় জনগণের। কিন্তু 72 সালের স্বাধীন যেটা আমাদের প্রথম সংবিধান যদি আপনারা দেখেন, তাহলে মনে হবে জনগণ তাদের নিজের প্রয়োজনে একটি সংবিধান তৈরি করে সরকারকে দিয়েছে, যা আমরা এইভাবে চলতে চাই। সেখানে জনগণের আকাঙ্ক্ষার সম্পূর্ণ প্রতিফলন ছিল। যেমন আমরা নিজেদের মধ্যে অসাম্যের ধারণা অ্যাকসেপ্ট করতে পারি না। যেমন 6 দফার ভিত্তিতে যখন আন্দোলন হয়, 6 দফার ভিত্তিটা কি ছিল? আমরা একটা বৈষম্যের শিকার হয়েছি। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের মধ্যে এই বৈষম্যের বা ধারণা থেকে মানুষের মনে ক্ষোভ থেকে আন্দোলন তৈরি হয়। 1972 সালে সংবিধানে এই জন্য এই সাম্যতা রক্ষার জন্য যে বিধান, সেটা হচ্ছে সমাজতন্ত্র। সেই সাম্যতা কোথায় থাকবে? সেই সাম্যতা থাকবে অর্থনৈতিক সাম্যতা, সেই সাম্যতা থাকবে শিক্ষার সাম্যতা। এই জন্যই 1973 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা দেশে 36,000 প্রাথমিক বিদ্যালয় সেটাকে জাতীয়করণ করেন এবং সংবিধানে একটি ধারা যুক্ত দায়িত্ব সরকারের। তারপরে দেখেন সংবিধান আরেকটি মূলনীতি, সেটা কি? প্রথমত জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হচ্ছে একটি সুনির্দিষ্ট ভূখণ্ডের জনগণের মধ্যে যে ঐক্য তৈরির যে কতগুলি আদর্শ, সেই আদর্শের ভিত্তি করে জনগণের মধ্যে একটা ঐক্য থাকে, যেটা আমরা এক এবং অভিন্ন জনগোষ্ঠী। আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন অভিষ্টে আমাদের পৌঁছাতে হবে। সেই অভিষ্টটা কি? আমরা উন্নত এবং সম্মানিত জাতি হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াই। এখন উন্নত এবং সম্মানিত জাতি হতে হলে অর্থনৈতিক উন্নয়ন দরকার, কিন্তু অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে একটা বৈষম্য তৈরি হতে পারে। এই জন্য সেই সাথে আমরা কি রেখেছি? সমাজতন্ত্র, যাতে শিক্ষার সাম্যতা থাকবে, চিকিৎসার সাম্যতা থাকবে, আবাসনের সাম্যতা থাকবে এবং অন্য যত নাগরিক সুবিধা সেটা সবগুলি সাম্যতা থাকবে। তারপর দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাসে মানব গোষ্ঠীর মধ্যে যত দ্বন্দ্ব তৈরি হয় তার মধ্যে ধর্ম একটা বড় জিনিস, এবং ধর্মের অপব্যবহার অনেক। এবং এই ধর্মের অপব্যবহার পাকিস্তান পিরিয়ডে হয়েছে এবং এখনো পৃথিবীর অনেক জায়গায় হচ্ছে। ধর্মে সমাজে বিশৃঙ্খলা তৈরির জন্য ধর্মের অপব্যবহার যেন না হয়, আবার একই সাথে সকল নাগরিক নিজ ধর্ম পালনের যেন সুস্পষ্টভাবে একই রকম সাম্যতা পায়, সেই জন্য সরকার এখানে ধর্ম নিরপেক্ষতা শর্ত আরোপ করেছেন। অর্থাৎ সকল জনগণ যার যার ধর্ম বাধাহীনভাবে পালন করতে পারে, একই সাথে অন্যের ধর্মের প্রতি পালনে কোনো বাধা সৃষ্টি করতে পারে। তো আমাদের মৌলনীতি হচ্ছে জাতীয়তাবাদ, যেটা আমাদের ঐক্য তৈরি করবে এবং একটা লক্ষ্য স্থির করবে উন্নয়নের। দ্বিতীয় হচ্ছে আমাদের হচ্ছে সমাজতন্ত্র, সেটা হচ্ছে
সমস্ত জনগণের মধ্যে অর্থনৈতিক সাম্যতা, সামাজিক নিরাপত্তামূলক সাম্যতা, শিক্ষার সাম্যতা এবং অন্যান্য সকল সাম্যতার বিধান থাকবে। দ্বিতীয়ত গণতন্ত্র। হচ্ছে গণতন্ত্র। জি। গণতন্ত্র আমরা একটা খুব সিম্পল এবং সবচেয়ে প্রচলিত একটি গণতন্ত্রের ডেফিনিশন আছে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। যে সরকার জনগণের জন্য কাজ করে। জি। গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা ভোটাধিকারের মাধ্যমে আমাদের প্রতিনিধি তৈরি করি, প্রতিনিধি সমস্ত ক্ষমতা পেয়ে যায়, কিন্তু প্রতিনিধি কিন্তু ইচ্ছা পায় না, কারণ ইচ্ছা তার নিজের মতোই বলার তাহলে গণতন্ত্র যদি না থাকে, অর্থাৎ জনগণের মত প্রকাশের যদি সুযোগ না থাকে, তাহলে প্রতিনিধিদের বুঝার উপায় নাই যে ওদের কাজকর্ম জনগণের পক্ষে যাচ্ছে, জনগণের বিপক্ষে যাচ্ছে। যার দরুন আমাদের দেশে স্বাধীন সংবাদ ব্যবস্থা সেই গণতন্ত্রকে সুসংহত। আমরা একটা ছোট্ট আমরা দেখতে পাচ্ছি যে সুনির্দিষ্ট নীতিমালা এবং যেটা হচ্ছে খুবই গণবান্ধব একটি আমাদের সংবিধান হওয়ায় আমরা আজকে অনেক এটা সুবিধা পাচ্ছি। যে আমরা এই আলোচনায় ফিরে আসবো আবার আপনাদের সঙ্গে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি আমাকে নিতে হচ্ছে। প্রিয় দর্শক, ইভেল 21 রাতের আলোচনায় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেল 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম বঙ্গবন্ধুর সংবিধান ও তার চার মূলনীতি, সেই জায়গাগুলো নিয়ে, বাংলাদেশের অগ্রগতির জায়গাগুলো নিয়ে এবং ষড়যন্ত্র থেকে সতর্ক হয়ে কিভাবে বঙ্গবন্ধুর আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাবো সেই জায়গাগুলো নিয়ে আলোচনা করবো। আবারও আমরা স্টুডিওতে আলোচনায় ফিরবো। সুভাষ সিংহ রায়, প্রধান সম্পাদক BNews24.com। আমরা বিরতির আগে আপনাদের কাছ থেকে আলোচনা শুনেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সংবিধান, মূলনীতি, সেই জায়গাগুলো নিয়ে, এবং এই যে বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড, নৃশংস হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে তার আদর্শকে আঁকড়ে ধরার চেষ্টা, ষড়যন্ত্রকারী হায়নারা বাংলাদেশকে আবারও পাকিস্তানের রূপ নেওয়ার চেষ্টা, সেই জায়গাটা থেকে বেরিয়ে তার আদর্শকে ধারণ করে তারই সুযোগ্য কন্যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই জায়গাটা যেন আমরা ধরে রাখতে পারি, তরুণ প্রজন্মের কাছে যেন সেই জায়গাগুলো আমরা তুলে ধরতে পারি, সে বিষয়ে আলোচনা আমরা দ্বিতীয় ভাগে এসে আলোচনা শেষ দিকে আপনার আলোচনা শুনব। সৈয়দ মুস্তফা আলী এবং বিখ্যাত পণ্ডিত সন্তোষ ঘোষ দুজন বঙ্গবন্ধুর কাছে 1972 সালে এসেছিলেন তার একটি সাক্ষাৎকার নিতে, এবং যে সাক্ষাৎকারটি ছাপা হয়েছিল ভারতের যুগান্তর পত্রিকায়। আমি সাক্ষাৎকারের একটা অংশ আপনার সামনে উপস্থাপন করি। বঙ্গবন্ধুকে সৈয়দ মুস্তফা আলী জিজ্ঞেস করছেন, আচ্ছা বঙ্গবন্ধু, আপনাদের জাতীয়তাবাদ সেটা কি শুধুমাত্র ভাষা এবং ভূগোল ভিত্তিক? বঙ্গবন্ধু তাদের দুজনের দিকে তাকিয়ে বললেন, বুঝে না, শুধু সেটা নয়, যদি তাই হতো তাহলে আমি ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এরকম অনেক জায়গায় আমি আমার দাবি করতাম, সেই দাবি আমি করছি না। আপনাদের ভারত হচ্ছে একটি পলিটিক্যাল ইউনিয়ন, খেয়াল করুন, আপনাদের ভারত হচ্ছে একটি পলিটিক্যাল ইউনিয়ন, আর আমার এই বাংলাদেশ এটা হচ্ছে কালচারাল নেশনস। হাজার বছর ধরে এই বাঙালি সংস্কৃতিতে যেমন মুসলিমদের সংস্কৃতি এসেছে, সভ্যতার সংস্কৃতির মিশ্রণ হয়েছে, এবং হিন্দু সংস্কৃতি আছে, বৌদ্ধ সংস্কৃতি এসেছে, নৃতাত্ত্বিক গোষ্ঠীর সঙ্গে সংযুক্ত হয়েছে। সব মিলে এটাকে যদি আমরা একসাথে গুছিয়ে নিয়ে এগোতে পারি, যেহেতু এতদিন আমাদের কোনো স্বাধীন রাষ্ট্র ছিল না, যেহেতু আমরা অনেক লড়াইয়ের মধ্য দিয়ে অনেক ত্যাগের বিনিময়ে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, সেটা যদি ঠিকমতো আমরা এটি ব্যবহার করতে পারি এবং এগোতে পারি, তাহলে আমাদের কোনোদিন আর পিছনে তাকাতে হবে না। তখন একটা পর্যায়ে সৈয়দ মুস্তফা আলী 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির বারান্দায় এসে তার সাথে কথা বলতে বলতে বেশ জোরে স্লোগান দেওয়ার মতন জয় বাংলা বলেছিলেন, এবং বলেছিলেন জয় বঙ্গবন্ধু। আমার একটি বই এইবার বেরিয়েছে, বঙ্গবন্ধু ও অসাম্প্রদায়িকতা, বাংলা একাডেমি থেকে। আমি সেখানে দেখাবার চেষ্টা করেছি এবং তথ্যগুলো এনেছি,
এবং প্রায় 3 বছর যাবৎ কিন্তু আমি এটা নিয়ে কাজ করেছি। এবং সেই জায়গায় তৎকালীন সৌদি আরবের বাদশার সাথে বঙ্গবন্ধুর যে কথোপকথন, বাদশাহ ফয়সালের সাথে, বঙ্গবন্ধুর সাথে মুসলিম রাষ্ট্রের নানান নেতাদের সঙ্গে তার কথোপকথন, সেই কথোপকথনে কিন্তু বারবার বঙ্গবন্ধুকে তারা প্রশ্ন করেছিলেন যে আপনি, পাকিস্তান তো এক থাকলে অনেক বড় রাষ্ট্র হতো, আপনি এটা ভেঙে দিলেন কেন? বঙ্গবন্ধু খুব দৃঢ়তার সাথে বলেছিলেন, পাকিস্তান এক থাকলে হ্যাঁ বড় রাষ্ট্র থাকতো, তার চেয়ে আরও ভালো হতো যদি আগের পূর্বের ভারত যদি এক রাষ্ট্র থাকতো, আরও ভালো হতো পৃথিবীর সমগ্র পৃথিবীটাই যদি একই কাঠামোর মধ্যে থাকতো। কিন্তু সেটা তো হবার নয়, কারণ সকলেরই একটা নিজস্ব সংস্কৃতির জায়গা আছে, সকস্ত জাতীয়তা বোধের জায়গা রয়েছে, স্বাতন্ত্র বোধ রয়েছে। আপনি জানেন যে বঙ্গবন্ধুর ওই সরকার পরিচালনার সময় পাকিস্তান কিন্তু অনবরত ষড়যন্ত্র করেছে এবং তৎকালীন চীনের নেতৃবৃন্দ বারবার কিন্তু এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছে। আপনি জানেন 1974 সালে আমরা 17 সেপ্টেম্বর বঙ্গবন্ধুর সেই সৃজনশীল কূটনীতিক দক্ষতার কারণে আমরা জাতিসংঘের সদস্যপদ লাভ করি এবং সেই সদস্যপদ লাভও কিন্তু খুব সহজ ছিল না। দুইবার চীন ভেটো দিয়েছিল, তারপরও তিনি তার এই, আবারও বলি, তার সৃজনশীল কূটনীতিক দক্ষতা দিয়ে কিন্তু বাংলাদেশের সদস্যপদ পেয়েছিলেন, কমনওয়েলথের সদস্য হয়েছিলেন, জোট নিরপেক্ষ আন্দোলনের মূল নেতাই তো বঙ্গবন্ধু হয়েছিলেন। কিন্তু ওই জায়গাটি উল্লেখ করছি, এই যে ধর্মনিরপেক্ষতার যে ধারণা বঙ্গবন্ধু, যেটা অমর্ত্য সেন বলছেন, সত্যিই ওইটাই খুব গুরুত্বপূর্ণ যে সাবকন্টিনেন্ট ক্যান লার্ন ফ্রম বঙ্গবন্ধুস আইডিয়া অফ সেকুলারিজম। যার যার ধর্ম সঠিকভাবে পালন করে ধর্ম আচরণের স্বাধীনতা রেখে ধর্মনিরপেক্ষতাকে বজায় রাখা যায়, সেটা বঙ্গবন্ধু দেখিয়েছেন। বঙ্গবন্ধু বলেছেন ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। প্রফেসর আনোয়ার যেখানে খুব আলোকপাত করেছেন এবং সেটা আন্ডারলাইন করেছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি খেয়াল করে দেখুন, বঙ্গবন্ধু সরকারের সময় বাংলাদেশে সৌদি আরবে হজ করবার জন্যে যে ভিসার প্রয়োজন হয়, সেই ভিসা কিন্তু সৌদি আরব দিচ্ছিল না। কিন্তু বঙ্গবন্ধু সেই সময় ওই যে আলজেরিয়াসের যিনি নেতা ছিলেন, মুক্তি আন্দোলনের নেতা হোয়ারে বোমেদিন, সেই তার সাথে বঙ্গবন্ধুর গভীর সখ্যতা ছিল এবং তার সেই সহযোগিতা, বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে আমাদের এই যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বঙ্গবন্ধুর নেতৃত্বের অবস্থান খুব দৃঢ় হয়ে যায়। এত কিছুর পরও ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি। আমি শেষ করছি ওই জায়গায়। আমরা ফরাসি দার্শনিক আন্দ্রে মানলোর কথা জানি। তিনি 71 মুক্তিযুদ্ধ যখন আমরা শুরু হলো, বঙ্গবন্ধু যখন ডাক দিলেন, এবং তার আগের থেকেই আন্দ্রে মানলো বঙ্গবন্ধুকে পছন্দ করতেন। যখনই মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল, তখন তিনি বাংলাদেশের প্রথম সরকার, অনেকে কিন্তু ভুল করেন, কেউ বলে প্রবাসী সরকার, কেউ বলে বিপ্লবী সরকার, কেউ বলে অস্থায়ী সরকার, এটা কোনোটাই না, এটা প্রথম সরকার। ওই সরকারে একটা অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। ওই সরকারের কিছু কার্যক্রম দেশের বাইরে ভারত থেকে পরিচালিত হয়েছে, কিন্তু তার রাজধানী ছিল মুজিবনগর। যাই হোক, সেই জায়গায় না যেয়ে একটু বলি, আন্দ্রে মানলো যখন প্রথম সরকারের কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে আমার দ্বিতীয় মহাযুদ্ধের সময় গেরিলা যুদ্ধের একটা অভিজ্ঞতা আছে, আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আমার সে ট্রেনিং আছে,
আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবের নেতৃত্বে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের গড়ার যে প্রত্যয়, তার সাথে আমি একমত। আমি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, আমাকে অনুমতি দেওয়া হোক। আচ্ছা আচ্ছা। তখন আন্দ্রে মাল্লোকে বলা হয়েছিল প্রথম সরকারের পক্ষ থেকে, আপনার বয়স এখন 71-72, আপনি এই বয়সে যদি গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করাচ্ছে, আপনার যে বিশ্ব পরিমণ্ডলে আপনার যে অবস্থান আছে, সেটা আপনি জনমত গঠনে আমাদেরকে ধরা। সহায়তা করুন। তিনি সেই কাজটি করেছিলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি বাংলাদেশে এসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে। আচ্ছা আচ্ছা। সমাবর্তন বক্তৃতা শেষ হওয়ার পরে সুধী সমাবেশের একটি প্রশ্নোত্তর পর্ব হচ্ছিল। সেখানে আন্দ্রে মাল্লোকে একজন শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উঠে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, সাথে আর একজন সাংবাদিক দাঁড়িয়েছিলেন, একই প্রশ্ন করেছিলেন যে আন্দ্রে মাল্লো, আপনার কি মনে হয় শেখ মুজিব দেশটাকে দাঁড় করাতে পারবে? আন্দ্রে মাল্লো তাদের দিকে তাকিয়ে বলেছিলেন, অবশ্যই পারবে। কেননা আমরা দ্বিতীয় মহাযুদ্ধের পর একটা রুটির জন্যে ঘন্টার পর ঘন্টা লাইন দিয়েছি, আমাদের নাগরিক সুবিধা তৈরি করতে অনেক সময় লেগেছে। আমি তো বাংলাদেশে এসেই দেখলাম, এই মাত্র কিছুদিন আগে দেশ স্বাধীন হয়েছে, এখানে সমস্ত নাগরিক সুবিধা শুরু হয়ে গেছে, হেলথ কমপ্লেক্স সমস্ত কিছু কিন্তু তৈরি হয়ে গেছে। অবশ্যই তিনি পারবেন, যদি আপনাদের মতন শিক্ষিত লোকরা তারে মেরে না ফেলেন। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। এই যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড, যেই হত্যাকাণ্ড হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সুনিষ্ঠুরতম না, পৃথিবীর ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ড, নৃশংসতা। আমি আপনাকে শেষ করছি, আপনার সময়েরও স্বল্পতা রয়েছে। জি জি। উইলি ব্রান্ড, তিনি জার্মানের চ্যান্সেলর ছিলেন ওই সময়, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময়। তিনি এই সংবাদটি শোনার পরে বলেছিলেন, যেই জাতিতে ওই দেশের নাগরিকদের মধ্য থেকে হত্যাকারী তৈরি হয়, শেখ মুজিবকে হত্যা করতে পারে, সেই জাতিকে বিশ্বাস করা যায় না। আপনি খেয়াল করে দেখুন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে হৃদয়ের যে রক্তক্ষরণ শুধু বাঙালি জাতির ভিতরে হয়নি, সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের নেতাদের মধ্যে হয়েছেন। ফিদেল কাস্ট্রোর সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়েছিল। ফিদেল কাস্ট্রোর সঙ্গে যখন দেখা করার পরে আমি যখন বঙ্গবন্ধুর ছবিটা নিয়ে তার সামনে দিয়েছিলাম, তিনি অঝোর দ্বারা কেঁদেছেন আর বলেছেন, হি ওয়াজ দ্য গ্রেট লিডার অফ দ্য প্রলেতারিয়েট। আজকের বাস্তবতায় এই ঘোষণা খুব গুরুত্বপূর্ণ যে আজকে 46তম শাহাদত বার্ষিকী আমাদের শুধু শোক নয়, শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ। এই শোক থেকে শক্তি, শোক থেকে জাগরণ, এটা কিন্তু আমাদের পাথেয় করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক, স্কুল অব এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, যেটি আমরা আলোচনা শুরু করেছিলাম, সেই বঙ্গবন্ধুর আদর্শ শোককে শক্তিতে পরিণত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরেই। সেই জায়গাটায় তরুণ প্রজন্মের সাথে এই যে বঙ্গবন্ধুর যে আদর্শ, তার যে সংবিধান, মূলনীতি, সেই জায়গাগুলো নিয়ে আমরা সামনের দিকে প্রত্যাশা কি রাখবো, ছোট করে বলে যদি শেষ করেন। ধন্যবাদ। বঙ্গবন্ধুর আদর্শ এবং আমাদের সংবিধানের মূলনীতিগুলি নিয়ে সংক্ষেপে বলা আসলে কঠিন, তারপরেও বলি যে প্রথম হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হচ্ছে বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষের মাথা উঁচু করে দাঁড়াতে হবে। তার অর্থাৎ হচ্ছে, যেমন আমরা বলি জাপান খুব উন্নত জাতি, আসলে কি জাপানের টেকনোলজি উন্নত, জ্ঞান বিজ্ঞানে উন্নত। বাংলাদেশে তরুণ প্রজন্ম হচ্ছে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে জ্ঞান বিজ্ঞানে উন্নত। দ্বিতীয় হচ্ছে, ওদের আমরা উন্নত দেশ বললে কি বুঝি, দেখি যে ওদের রাস্তাঘাট উন্নত, ইনফ্রাস্ট্রাকচার উন্নত, তাহলে আমাদেরও রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার উন্নত করতে হবে। এই জন্যে আকাঙ্ক্ষাকে উচ্চ করতে হবে। যেমন রবীন্দ্রনাথের একটি বক্তব্য আছে যে অর্থনৈতিক দন্যতা থাকতে পারে, আকাঙ্ক্ষার দন্যতা থাকতে পারে। জননেত্রী শেখ হাসিনা 2021 সালের একটি লক্ষ্য স্থির করেছেন, মধ্যম আয়ের দেশ হবেন। 2041 সালে উচ্চ আয়ের দেশ হবে। এই যে উচ্চ লক্ষ্যমাত্রা, এই উচ্চ লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে আমাদের সবার জায়গা থেকে সর্বোত্তম চেষ্টা করতে হবে, তবেই আমাদের সে আকাঙ্ক্ষায় পৌঁছতে পারবে এবং পৃথিবীর বুকে আমরা একটি সম্মানিত জাতি হিসাবে প্রতিষ্ঠিত। আর এই যে এখন জননেত্রী শেখ হাসিনা কতগুলি পদক্ষেপ নিয়েছেন,
বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল যোগাযোগ ব্যবস্থা উন্নত করা, প্রতিটি পুরাতন জেলা একটি করে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা, সারা দেশে 33 বা 34টি মেডিকেল কলেজ করা, যে এই যে শিক্ষা, তারপরে টেকনোলজি, এইগুলি উন্নত, এই উন্নয়নের জন্য উনি যে লক্ষ্যমাত্রা স্থির করেছেন, এখন শতভাগ লোক বিদ্যুতের আওতায় আছে। এখন প্রত্যেকে যখন এই টেকনোলজি এবং বিদ্যুতের সুবিধা নিয়ে হয়তো নিজেদের জীবন মাত্রা যেমন উন্নত করবে, অনেকে কর্মসংস্থান তৈরি করবে, অনেক বড় ইন্ডাস্ট্রি করবে, দেখা যাবে তাদের ফলে পুরা দেশই উন্নত হচ্ছে। আবার একই সাথে জননেত্রী শেখ হাসিনা আমাদের ধর্ম নিরপেক্ষতা সুনির্দিষ্টভাবে যেন, সুশৃঙ্খলভাবে যেন পালিত হয়, সেই জিনিসটা উনি দেখছেন। মাঝে মাঝে কিছু দুষ্কৃতিকারী একজন বা অন্য ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে উস্কানি দিয়ে ভাঙচুর করে নিজের মধ্যে সাম্যতা নষ্ট করার চেষ্টা করেন। সাম্যতা না থাকলে একটি জাতি যে ধ্বংস হয়ে যায় তার প্রমাণ হচ্ছে আফগানিস্তান। 1919 সালে স্বাধীন হওয়ার পরও 100 বছর পার হওয়ার পর সেখানে একটি সুনির্দিষ্ট সামাজিক, সাংস্কৃতিক এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ওরা গড়ে তুলতে পারেনি, শুধুমাত্র ধর্মীয় বিশৃঙ্খলার কারণে। জি। কাজেই আমি তরুণ প্রজন্মকে বলবো, ধর্ম পালন করুন, কিন্তু অন্য ধর্মের প্রতিও শ্রদ্ধা রাখতে হবে। নিজের ধর্ম পালন করতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করা যাবে। আজকে এই আলোচনা সকল তরুণদের বলবো, আকাঙ্ক্ষা উচ্চ করো, সেই আকাঙ্ক্ষার পৌঁছানোর চেষ্টা করব এবং অন্যের ক্ষতি করব না, সাম্প্রদায়িকতা বর্জন করব এবং সম্প্রীতি রক্ষা করব। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। জি, ধন্যবাদ সুবেশ। আমরা বঙ্গবন্ধু একেবারে বলতেন, জি সম্প্রদায় থাকবে কিন্তু সাম্প্রদায়িকতা থাকবে না, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। 1974 সালে তিনি বাংলা একাডেমিতে প্রথম যে সাহিত্য সম্মেলন, যেটাকে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন বলা হয়, সেখানে বঙ্গবন্ধু এক বক্তৃতায় তার প্রধান অতিথি ভাষণে বলেছিলেন যে আমি রাস্তাঘাট আমাদের নির্মাণ করতে হবে, আমাদের অবকাঠামো বাড়াতে হবে, আমাদের কিন্তু শিক্ষাটা খুব জরুরি। সোনার বাংলা গড়তে গেলে সোনার মানুষ চায়, আর সোনার মানুষ মাটি ফুঁড়ে বের হবে না, সোনার মানুষ আকাশ থেকেও পড়বে না। সোনার মানুষ সৃষ্টি করার দায়িত্ব হচ্ছে এই আপনারা যারা সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক নেতা আছেন, এবং এই যে নেতৃত্ব, এই নেতৃত্বই সোনার মানুষ গড়ে তুলবেন। তা আমাদের জন্য সোনার মানুষের দিকে যেন আমাদের লক্ষ্য থাকে। জি, আমরা সে প্রত্যাশা রাখছি। ষড়যন্ত্রকারীরা নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে যেরকম ভুলুণ্ঠিত করতে চেয়েছিল, সেটি আসলে তারা এখনও চেষ্টা করছেন, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ শোককে শক্তিতে পরিণত করে আমরা জয়কে এগিয়ে নিব, এবং বাংলাদেশের যে সংবিধান, বঙ্গবন্ধুর আদর্শ, তারই সুযোগ্য কন্যার হাত ধরে বাংলাদেশ আরও এগিয়ে যাবে, সে প্রত্যাশা রেখে আজকে আলোচনা শেষ করছি। ধন্যবাদ সুভাষ শেখর রায়, ধন্যবাদ অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, ধন্যবাদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইভেল 21 রাতের আজকের আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।